সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ এবং উপস্থিত হিন্দু ভাই বোনেরা, আমার আদাব নেবেন। মুসলমান ভাইদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আমার খুবই আনন্দ লাগছে কারণ সেটার কিছু কাহিনী আপনারা শুনেছেন। প্রথমে আমাদের মুরব্বী কাকা বলেছেন, তারপরে কাঞ্জিলাল এবং অন্য নেতারা বলল, আমাদের নেতারাও বলেছে। কারণ আপনাদেরকে যে এই পর্যায়ে আমরা আনতে পারবো, আপনাদেরকে যে সংগঠিত করতে পারবো, এটাও একটা স্বপ্নের মতো ছিল আমাদের। যদিও সময়টা এখন অনুকূল, সময়টা এখন আমাদের সকলের অনুকূলে আছে, কিন্তু তারপরও এই যাত্রা, এটা শুরু আমি মনে করি। এই যাত্রা আমাদের এরকম সভা ভবিষ্যতে আরো বহু আমরা যাতে করতে পারি, এইটাই আমার কাম্য। আপনাদের কি কাম্য আমি জানি না, এটা আমার আশা, এটা আমার দলের নেতাদের আশা, যে শুধু আপনাদেরকে নিয়ে না, আপনাদের এই বিভিন্ন বক্তব্যের মধ্যে বিভিন্ন দাবি দেওয়া এসেছে, তার মধ্যে আমি যেটা বুঝতে পেরেছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দাবি, সেটা হচ্ছে মানুষের বেঁচে থাকা, স্বাধীনভাবে বেঁচে থাকার এবং চলার অধিকারটা। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সেটা সবচেয়ে প্রথমে, যে আপনাদের যে কোনো প্রকার অন্যায় অত্যাচার থেকে রক্ষার জন্য আপনাদের পাশে আমি আছি, এবং আমাদের দল আছে, এবং আমরা সর্বশক্তি দিয়ে যে কোনো অন্যায়ের প্রতি আমরা রুখে দাঁড়াবো। সেটা শুধু আপনাদের জন্যই আছি তা না, আমাদের দলের, আমাদের এলাকার যে কোনো মানুষের জন্য আমি চেষ্টা করে যাব। সো এটা আমার ব্রত, এটা আমার ইচ্ছা, এবং এলাকার মানুষকে যত পারি আমি দিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মাঝে অনেকে ছিলেন, তারা আজকে চলে গেছেন, তারা নাই, কিন্তু তাদের কথা বলতে গেলে আমরা কিন্তু মনে করি তাদের কর্মটা। সো এই সময় তো আমাদের সবার জীবনেই আসবে, তো সেই সময়টায় যাতে আপনাদের কাছে কিছু রেখে যেতে পারি, সেই তৌফিক উপরআল্লাহ আমাকে দিক, এটা আমার মনের আশা। 2001 সালে আমরা এমপি হইতে পারি নাই, বিএনপি এমপি হইতে পারে নাই। আমার কোনো প্রয়োজন ছিল না তো এলাকায় কাজ করার, ছিল কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ওই যে মনের ওই আশা থেকে, যে এলাকার মানুষ ডিজার্ভ করে এর থেকে অনেক বেশি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমার পরিবার, আমাকে বিদেশে আমি থেকেছি, বড় হয়েছি, পড়াশোনা করেছি। আমি তো দেখেছি যে আমাদের তো যেগুলা চাহিদা, এগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদা। এই যে এতক্ষণ ধরে আপনারা বিভিন্ন দাবি দেওয়া পেশ করলেন, সবগুলা দাবি দেওয়া খুবই ছোট ছোট দাবি দেওয়া। কারো মন্দির সংস্কার দরকার, কারো শ্মশান ঘাটের সংস্কার দরকার, কারো হয়তো বা ছোট্ট একটা রাস্তা, কয়েক কিলোমিটার রাস্তার দরকার। এগুলো কোনো কাজ, এগুলো কোনো কাজই না আমার, এগুলো তো এমপির কাজ না। আসলে এটা দুর্ভাগ্য আমাদের দেশে, এটা কালচার হয়ে গেছে যে এমপিরা যেন রাস্তাঘাট করবে। এমপিদের কাজ আইন প্রণয়ন করা। এমপিরা হচ্ছে লেজিসলেচার কেন বলা হয়, আপনি পৃথিবীর সব দেশে দেখেন তারা আইন প্রণেতা। আর এখানে হয়ে গেছে এমপিরা কি এক্সিএন নাকি এমপিরা উপজেলা ইঞ্জিনিয়ার? ওনারা কেন গম নিয়ে এই কাজ নিয়ে টানাটানি করবে? এটা কারণ আমাদের দেশের একটা সিস্টেম কোনো বিল্ড আপ হয় নাই। আমাদের দেশের ইনস্টিটিউশন যেগুলা যতটুকু শেপ নিয়েছিল, সেটাকেও একেবারে কমপ্লিটলি ভেঙে দেওয়া হয়েছে কোনো একটা একক গোষ্ঠীর জন্য, ভেঙে দেওয়া হয়েছে লুটপাটের জন্য। তো সেই সিস্টেমকে এখন আবার গড়তে হবে আমাদের দেশে। আজকে 54 বছর পরে এসে আমাদেরকে আবার সেই সিস্টেমকে গড়তে হবে। আপনারা দেখেন আমাদের দেশের বাজেটের কথা, যদিও আমরা ডোমারের মানুষ, আমাদের কিছু যায় না দেশের বাজেট নিয়ে, কিন্তু আমাদের দেশের এই যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলেন বা আমাদের দেশের বাজেট বলেন, এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থাকলেই না একটা দেশ বলা যায় যে উন্নত হচ্ছে। তার মানে আপনারা যদি ব্যবসা করেন কেউ বা চাকরি করেন, আপনাদের ব্যাংকের যদি ব্যালেন্সটা একটু বাড়তে থাকে মাস শেষে অথবা 1 মাস 6 মাস পরে, তার মানে আপনাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে নাকি? ঠিক একইভাবে দেশেরও রিজার্ভ যখন বাড়তে থাকে, তার মানে দেশে উন্নতি হচ্ছে। তা আমাদের দেশে এমন লুটপাট হয়েছে যে গোটা পৃথিবীতে এটা অচিন্তনীয় ব্যাপার। আপনাদেরকে ছোট্ট উদাহরণ দিই একটা।
আমরা সবাই তো ব্যাংকের সঙ্গে পরিচিত কম বেশি, তাই না? পৃথিবীর সব দেশেই ব্যাংক আছে। তো ব্যাংক হলো আমাদের সাধারণ মানুষের টাকা আমানত করে, কারণ সরকার সেটা আবার নিয়ন্ত্রণ করে পৃথিবীর সব দেশে। এখন গত সরকার কি করেছে, এই যে আপনার আমার মতো ক্ষুদ্র আমরা যারা বেতন পাই অথবা অর্থ আয় করি, সেই টাকা যে ব্যাংকে রাখি এবং সরকার সেটাকে মনিটর করে, তারা সেই আমানতকারীর টাকার থেকে ফলস কাগজ দিয়ে ভুয়া দলিল বানিয়ে কোনো কোলাটারাল ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছে। আজকে ব্যাংক, আজকে প্রায় 18-20টা ব্যাংক শূন্য, শূন্য না নেগেটিভ, এবং এটা আমানত করে, এটা আপনাদের আমাদের টাকা। এই হিস্ট্রি, এই চুরি পৃথিবীর কোথাও আমরা শুনতে পাই না। দেখেন কত খারাপ একটা সরকার হইলে, কত খারাপ একটা মানুষের চিন্তা ধারণা হলে এরকম কাজ হইতে পারে। যেই সরকারের প্রধানমন্ত্রী, তার আত্মীয় স্বজন, তার মন্ত্রিসভা, তার সকল এমপি, তার সকল উপজেলা চেয়ারম্যান, তার দলের সকল নেতাকর্মী সকলে আজকে পলাতক। এ অবস্থাটা কেন হইল আমাদের তো চিন্তা করা দরকার, যেটা কেন হইল। নিশ্চয়ই তাদের অপকর্মের জন্য হয়েছে। একটা আমাদের ইংলিশেও কথা আছে যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, মানে যে কোনো কাজ করলে সেটার একটা রিয়াকশনও আছে। সো এই কাজটা তো সময় লেগেছে, হয়তোবা 16 বছর লেগেছে, কিন্তু তাদের অপকর্ম এমন পর্যায়ে পৌঁছেছিল যে কিছু মানুষ ছাড়া, যারা একেবারে কট্টর আওয়ামী লীগ করেছেন অথবা যারা খুব আওয়ামী লীগের মানুষের সঙ্গে খুব আপন, তারা ছাড়া দেশের সকল মানুষ কিন্তু নির্যাতিত হয়েছে। বিএনপি যারা করেছে, যারা বিএনপি বা বিরোধী দল করেছে, তাদের নিষ্পেষণ নিপীড়নের শেষ ছিল না। কোন সভ্য দেশে একটা মানুষ একটা মতের সঙ্গে যদি মিল না হয়, তাহলে সেই মানুষটাকে তুলে নিয়ে যায়, গুলি করে মেরে ফেলে? এটা সভ্যতা হইতে পারে? আপনারা বলছেন অনেকে যে আপনারা নির্যাতিত হয়েছেন, কেউ গুম হয়েছেন নাকি আপনাদের এখান থেকে জানা মতে? হয়েছেন ডোমারে? গত 54 বছরে আপনার কোনো হিন্দু সম্প্রদায়ের, সনাতনী সম্প্রদায়ের কেউ গুম হয়েছেন নাকি ভাই? হ্যাঁ না বলেন একটা কিছু। হন নাই। আপনারা তো নির্যাতনের শিকার হন নাই এখনো। নির্যাতনের শিকার হয়েছে তারা, সেই ফ্যামিলি, সেই পরিবারগুলোকে জিজ্ঞেস করেন, যার বাবা, একটা ছোট বাচ্চা, তার বাবা হঠাৎ করে রাত্রে নাই হয়ে গেছে, আজ কোনোদিন তাদের বাবাকে ফেরত পাবে না। যে মা তার সন্তানকে আর ফেরত পায় নাই। হাজার হাজার মানুষকে গুম করেছে। আমরা তো ডোমারে সেটা দেখি নাই। আপনারা মানুষকে ফিল করতে হলে নিজের হইতে হয়, নাইলে মানুষ ফিল করতে পারে না। নিজের কষ্ট হইলে তখন বুঝতে পারে যে কত কষ্ট। যে কোনো জিনিস, একটা জ্বরও যদি আমাদের কোনোদিন না হয়, জ্বর যার হয়েছে সে বুঝে যে জ্বর হইলে কেমন কষ্ট লাগে। যার পেটে ব্যথা হয়, পেটে ব্যথা হইলে কত কষ্ট, যার হয় নাই সে, তার পক্ষে অনুধাবন করা সম্ভব না। সো আমরা এখনো সঠিকভাবে অনুধাবন করতে পারি নাই আসলে যে নির্যাতন কোন পর্যায়ে ছিল এই দেশে। সবাইকে তো আওয়ামী লীগ করার দরকার নাই, সবাইকে বিএনপিও করার দরকার নাই, সবাইকে কোনো দল না করলেও হয়, কিন্তু আমাদেরকে তো স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করার স্বাধীনতা থাকতে হবে নাকি? আমাদের যেটা অধিকার সেটা তো আমরা সঠিকভাবে পাওয়ার আমার যদি যোগ্যতা থাকে, আপনার সন্তানদের যদি যোগ্যতা থাকে একটা চাকরি পাওয়ার, আপনি হিন্দু হন, মুসলমান হন, যেই হন না কেন, এটা আপনার যোগ্যতায় আপনি পাবেন চাকরি। সেই বাংলাদেশে আমরা বিশ্বাসী। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এটা বিএনপির এবং আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধানের মূল মন্ত্র। সো সাম্য, আমরা বৈষম্যের শিকার। মানবিক মর্যাদা কিছুই ছিল না আমাদের, শুধু ছিল তাদের জন্য স্পেশাল মর্যাদা। সামাজিক সুবিচার, সমাজ ছিল শুধু আওয়ামী লীগ এবং তাদের কথিত ঘনিষ্ঠ কিছু জনরা। কি দুর্ভাগ্য আমাদের! সংবিধানকে পদদলিত করেছে পদে পদে, তাদের ইচ্ছা মতো তারা বাংলাদেশের সুপ্রিম কোর্ট, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় আশার জায়গা, আমাদের যে কারো কোনো অসুবিধা হলে আমরা কার কাছে যাই? হয় আমরা এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছে যাই, না হলে উপজেলা চেয়ারম্যানের কাছে, না হলে এমপির কাছে, তারপরে হয়তোবা মন্ত্রীর কাছে, আর তাও যদি না হয় তখন কোর্টে যাই আমরা। কিন্তু কোর্টটা তো আমরা চাই যে সেটা
ফেয়ার থাকুক, সবার জন্য সমান হোক, নাকি? হাইকোর্টে দেখছেন, হাইকোর্টে ওই যে তারা দাড়িপাল্লা দিয়ে রাখছে, চোখ অন্ধ। হাইকোর্টের ছবি দেখেন, কেন দেওয়া আছে যে হাইকোর্টের সিম্বল হচ্ছে দাড়িপাল্লা, একটা একটা মানুষ চোখ অন্ধ করা আছে, মানে হচ্ছে তার মানে বুঝাইতে চাচ্ছে যে ন্যায় বিচারের কোনো চোখ নাই, মানে যার যার কাগজ আছে সে ন্যায় বিচার পাবে। এই বিচারটা আমরা বঞ্চিত হয়েছি। তা আজকে সেই সব সিস্টেম ধ্বংস হয়ে গেছে এই দেশে, আর সেই সিস্টেমটাকে নতুন করে আমাদেরকে বিল্ড আপ করতে হবে, এবং সেখানে আপনাদের সকলের অংশগ্রহণের প্রয়োজন। বিএনপি বলে, বিএনপির 31 দফায়ও তো আছে, এই যে আপনারা সনাতন ধর্ম, আপনারা সংখ্যালঘু বলছে। বিএনপি তো বলে নাই কোনো সময় যে আপনারা সংখ্যালঘু। বিএনপি সব সময় বলে আসছে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে এই মুক্তিযুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মানুষ, তখন কি কেউ খুঁজেছিল কে সনাতন ধর্মের? কেউ খোঁজেনি। কত সনাতন ধর্মের ভাই বোনেরা আত্মত্যাগ করেছে, আত্মাহুতি দিয়েছে, যুদ্ধ করেছে, সে কথা আমরা ভুলে গেলে চলবে? আমরা ভুলে গেলে চলবে না। এই যে আপনারা বললেন যে কতজন সনাতন ধর্মের ভাইয়েরা জমি দান করেছেন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের জন্য, এটা খুবই সত্য, খুবই সত্য। বিকজ আমরা একই এলাকার মানুষ, এটাই তো হবে। আপনি যাই হন, যাই আপনার ধর্ম হোক, যাই আপনার বিশ্বাস হোক, এটাই বাস্তব, এটাই হইতে হবে। এবং আমাদের চিন্তাকে আমরা ছোট থেকে একটু বড় করে চিন্তা করা শিখি, তাহলে আমাদের সকলের জন্য মঙ্গল হবে। এবং সেইভাবে আমি ভাবতে চাই যে যেভাবে বিএনপি চিন্তা করে, যেভাবে তারেক রহমান চিন্তা করে, যেভাবে জিয়াউর রহমান সাহেব চিন্তা করছিলেন, যে আমরা সকলে হলাম বাংলাদেশি, আমাদের ভিতরে এর ভিতরে কোনো বাট ইফ কিন্তু নাই। সো এই বিশ্বাসে আমাদেরকে চলতে হবে, এবং আমি এই বিশ্বাসেই ছিলাম, এই বিশ্বাসে এখনও আছি, এবং ভবিষ্যতেও সেই বিশ্বাসে থাকব। সো আপনাদেরকে এই জন্য আমি খুশি হয়েছি যে আপনাদের সম্বন্ধে যাই থাকুক কথা অতীতে, কিন্তু প্রতিটা মানুষের তো পরিবর্তন হওয়ার সুযোগ থাকে। সো আমরা পরিবর্তনের সুযোগটা নিব না কেন? আমরা সেই পরিবর্তনের সুযোগটা নেই। আপনারা দেখেন, আপনারা তো আমাকে অনেক দিন ধরে চিনেন হয়তো, বা আমি এলাকায় 30 বছর যাবৎ আসা যাওয়া করি। এখন তো আমি বুড়া হয়ে গেছি আস্তে আস্তে। প্রথম যখন এলাকায় আসছিলাম তখন সবাই বলে তুহিন কায়, তুহিন কায়। তো এক মহিলা দেখাইছে যে এই যে এইটা তুহিন, তো আমাকে দেখে বলছে ওই চেংরাটা তুহিন। মানে এত তুহিন নাম বলে মনে করছে মোটা সোটা কোনো লোক হবে। তো সেই চ্যাংরা তো আজকে বুড়া হয়ে গেছি ভাই। সো এই বুড়া হয়েছি মানে বয়সের সঙ্গে সঙ্গে তো অনেক কিছু আমরা শিখেছি। আমরা নির্যাতনের যাই শিকার হই না, কিন্তু তাও আমরা মনে করি সেটা উপর আল্লাহ থেকে নির্ধারিত ছিল, সেটার ভিতরেও হয়তো বা কোনো মঙ্গল ছিল, সেজন্যই উপর আল্লাহ সেটা দিয়েছেন। কিন্তু সেইটার থেকে তো আমরা সেই শিক্ষা নিয়ে আমরা করতে চাই দেশের মানুষের জন্য এবং এলাকার মানুষের জন্য। আপনাদেরকে বিএনপি করতেই হবে এমন না, আপনাদেরকে ধানের শীষ করতেই হবে এমন না, এটা আপনাদের মত সম্পূর্ণ। কিন্তু আমরা আশা করব যে আমরা এলাকার জন্য, আপনারা যদি ভালো চান, আপনারা তো দেখছেন অতীতটা দেখছেন, আপনারা বহু দলের পক্ষে ভোট দিয়েছেন অথবা কোনো একটা দলে ভোট দিয়েছেন, সেটা অতীত। এখন আমরা ভবিষ্যতের দিকে চেষ্টা করতে চাই, এবং আপনারা যদি সহযোগিতা বাড়ান, আমি সাহায্য পেয়েছি আমাদের কাকা থেকে আরম্ভ করে সকলে, তারা আপনাদেরকে এই যে একত্রিত, এই যে বিভিন্ন ইউনিয়নের আপনার এতগুলো নেতৃবৃন্দ, আমার আস্তে আস্তে গোমনাথ ইউনিয়নের এক আমাদের ভাইয়ের সঙ্গে কথা হলো, সে বলছে যে কালকে রাত থেকে তারা অ্যারেঞ্জ করছে, রাত 11টা-12টা পর্যন্ত তারা মিটিং করছে, কিভাবে যাবে, কতজন যাবে, কিভাবে আসবে। এই যে একটা আয়োজন, এই যে আপনারা এতগুলা মানুষ আসছেন, আমরা তো সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ ভাই। এটা তো একটা কসরত আছে, আপনারা তো কষ্ট করে আসছেন, এখানে আসার তো একটা প্রিপারেশন আছে, সবার ফ্যামিলি আছে বাসায়, সব কিছু ফেলে আপনারা এসে আমাদের দুইটা কথা শুনতে আসছেন। তা আমরা উই আর প্রাউড, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই জন্য। কিন্তু এটা শেষ না হোক, এটা শুরু হোক, আমাদের যাত্রা শুরু হোক। আপনাদেরকে বললাম ওই যে আপনাদের সিকিউরিটি, আপনাদের জন্য যা প্রয়োজন সেটা আমরা ইনশাল্লাহ প্রোভাইড করব, সেটা আমাদের দলের লোকজন প্রোভাইড করছে আপনাদেরকে। আর আপনারা বলছেন পুলিশ পাহারায় আপনারা কোনো পূজা করতে চান না, অফকোর্স আমরা চাই না, কিন্তু সেই সময়টার প্রেক্ষিতটা তো আপনাদেরকে চিন্তা করতে হবে। কারণ ওই যেই বিতাড়িত দল, তাদের সকলে তো চলে যায় নাই,
হয়তোবা উপরের দিকের ক্রিম বা উপরের দিকের নেতা যারা তারা পালিয়েছে, কিন্তু তাদের তো অনেক যারা সঙ্গে ছিল তারা তো থেকে গেছে, বা যাদেরকে দিয়ে যারা কর্মী বাহিনী তারা আছে। সো তাদেরকে তো আপনারা দেখেছেন যে 5ই অগস্টের পাবে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলেছে। আপনারা দেখেন না এই সরকারকে উৎখাত করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড, 2 দিন পর পর ঢাকায় বিভিন্ন সভা হয়েছে, বিভিন্ন মিছিল হয়েছে। আনসারের মতো একটা সুসংগঠিত বাহিনীকে দিয়েও তারা চেষ্টা করেছে যে সচিবালয়ের ভিতরে একটা গণ্ডগোল করা। তো এটা কারা করেছে? তাদের কাছে এত অর্থ, এত চুরি করা, এত লোপাট করা অর্থ, সেই অর্থ দিয়ে তারা চাচ্ছে যে দেশকে যে কোনোভাবে ডিস্টেবিলাইজ করতে। সেটার সঙ্গে বিদেশি শক্তিও জড়িত আছে, থাক বিদেশি শক্তি, কিন্তু আমরা বিদেশি শক্তির কথা ভুলে যাই, আমাদের দেশের ভিতরেই তো সেই শক্তি আছে। তো সেই শক্তিকে আমরা মাথা চাড়া দিতে দিব না, কারণ এদেশের মানুষ, ছোট ছোট বাচ্চারা হাত তুলে দাঁড়িয়েছে, নিজের জান দিয়ে দিয়েছে এই বাক স্বাধীনতার জন্য। তো সেটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে, এবং আমি মনে করি যে সেই যে রক্তের একটা মূল্য আছে, এবং সেই মূল্যে আমাদের দেশ সামনে এগিয়ে যাবে। এখন আপনারা আমাদের সঙ্গে কতটুকু এগিয়ে আসবেন সেটা আমরা ভবিষ্যতে দেখব। আপনারা তো চাচ্ছেন, কিন্তু আপনারা চাচ্ছেন কার কাছে? যে লোকের কাছে কোনো ক্ষমতা নাই, যে লোক শুধু বক্তৃতা দিতে পারে এখন। তো আল্লাহ সময় দিক, আপনারা তো আমাকে চিনেন, আমাকে আমার ইতিহাস জানেন, যে আমি এমপি না হয়েও তো আপনাদের জন্য করতে পারছি, আমি এখনও তো আপনাদের জন্য করতে পারতেছি। সেটা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা সহযোগিতা করছে জন্য করতে পারছি। আমরা প্রায় 10 কোটি টাকার বাজেট এনে দিয়েছি বিভিন্ন স্কুল কলেজের জন্য শুধু। তো এখানে বহু স্কুল কলেজের এখন বিল্ডিং হবে আমাদের। এই তো গত কয়েকদিন আগে লিস্ট পেয়েছি, আমরা ডোমারের 10টা রাস্তা, ডিমলার 10টা রাস্তা, ডোমারের কতগুলা মন্দির, ডোমারের কতগুলা মসজিদ এবং ঈদগাহ মাঠের জন্য কিছু বরাদ্দ পেয়েছি। এগুলোর কাজ আরম্ভ হবে খুব শিগগিরই, আপনারা দেখবেন। কিন্তু ডেভেলপমেন্ট তো একটা স্লো প্রসেস, শুধু শুধু ডেভেলপমেন্ট দিলেই তো হবে না, আমাদের মানসিকভাবেও তো ডেভেলপড হতে হবে। সো আমি চাই যে আমরা মানসিকভাবে ডেভেলপ হই, আমরা সামাজিকভাবে মানসিকভাবে ডেভেলপ হই। আমাদের অনেক কিছু করার আছে। আমি তো আমার ডোমারের বক্তব্যে বলেছি যে আমি চাই না যে আমাদের এলাকায় কোনো অশিক্ষিত মানুষ থাকুক। শিক্ষা হবে আমাদের ভিত্তি, শিক্ষাই হবে আমাদের শক্তি, সেটাই হবে আমাদের যোগ্যতা। আপনি যেই ধর্মের হন, ইট ডাজেন্ট ম্যাটার, আপনারা বাচ্চাদেরকে শিক্ষার উপরে জোর দেন, কারণ আপনার যদি সেই যোগ্যতা থাকে, এখন বহু সুযোগ, বাংলাদেশেও অনেক সুযোগ। এবং আমি যে এলাকার সন্তানদেরকে যারা চাকরি পাবে তো ভালো, তাদের জন্য আমি মন খুলে তদবির করব। যদি দেশে চাকরি না হয়, আপনাদেরকে বলে যায় বিদেশের ব্যাপারে আমি আপনাদের জন্য তদবির করব। বিশেষ করে কোরিয়া এবং জাপান, এই 2টা দেশে তারা কর্মী নিচ্ছে। তাদের খুব কম চাহিদা, কিন্তু তাদের চাহিদা 2টা। এক হচ্ছে যে আপনারা ওই দেশের ভাষাটা জানবেন, যেটা শিখতে মাত্র 6 মাস মতো লাগে। তারপরে ওদের একটা পরীক্ষা দিবেন, যেটা সব কিছু অনলাইনে করা যায়। পরীক্ষায় যদি পাশ করেন, একটা ছোট্ট ট্রেড কোর্স করবেন, দ্যাটস ইট। তাহলে আপনারা ওই দেশে যেতে পারবেন, এবং মাসে যেই বাচ্চা বা যেই ছেলেদেরকে যেই বয়সেরই হন না কেন আপনারা যদি পাঠান, তাহলে মাসে মিনিমাম 2 লক্ষ টাকা তাদের বেতন। এখন আপনারা চিন্তা করেন আপনাদের সন্তানদেরকে বা আপনারা যারা আছেন, আপনারা যাইতে চান কিনা। যদি চাইতে চান, তাহলে 6 মাস থেকে 8 মাস আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, বাকি জীবন আপনাদের আনন্দময় হবে। এখন এটা আপনাদের হাতে, এটা তো আমি করে দিতে পারবো না। এক রাস্তা, এখন আমি হয়তো বা আমাকে একটা ছোট্ট মন্দিরের কিছু সংস্কারের জন্য বলছেন, আপনার সাওয়াকে যদি পাঠাইতে পারেন, তো আপনার সাওয়া একদিনে সব করে দিতে পারবে। এই এত ছোট জিনিস আমাদের চাওয়া যাবে না, আমাদের বড় করে চাইতে হবে, বড় কিছু চাই। আমরা মানব সম্পদটাকে বিল্ড আপ করি। আমাদের সন্তানদের জন্য আমরা যে টেকনিক্যাল ইনস্টিটিউট যেটা করতে চাচ্ছি, সেখানে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এখানে গ্রো আপ করি না, বিল্ড আপ করি। তারা যাতে কোনো ট্রেড শিখতে পারে, সেই শিখে যাতে তারা কোনো ভালো জায়গায় চাকরি পায়, এবং তারাও তখন বিদেশে যেতে পারবে। আমাদের দেশের অনেক বেনিফিট আছে, আপনারা কতটুকু বুঝেন আমি জানি না। পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এখন জনসংখ্যা হ্রাস পাচ্ছে। মাত্র 10টা মতো দেশ আছে যেখানে আমাদের মতো জনসংখ্যা এখনো বৃদ্ধি হচ্ছে। সো পৃথিবীর কোনো অপশন নাই এখন আমাদের মতো দেশ থেকে লোক নেওয়া ছাড়া, কোনো অপশন নাই। এই দিক থেকে আমরা সৌভাগ্যবান। কিন্তু তাই বলে এই না যে আমরা লেবার হয়ে যাব। আমরা কেন লেবার হয়ে যাব? আমরা একটু যদি 6 থেকে 8 মাস, বড় জোর 10 মাস আমরা পড়ালেখা করি,
তাহলে তো আমাদের জন্য গোটা দুনিয়াটা ওপেন হয়ে যায়। তা আমরা কেন সেটা করব না? আপনারা সেইটা চিন্তা করেন। নিজের সঙ্গে গুতাগুতি মারামারি ছোট ছোট বিষয় নিয়ে এগুলা থেকে আমরা উপরে উঠার চেষ্টা করি, নিজের সংকীর্ণতা দূর করি। আমাদের আমাদের অনেক কিছুর উপরে আসতে হবে, চিন্তা করতে হবে যদি আপনারা এলাকাকে উন্নত করতে চান। আমি তো মনে করি যে আমাদের ডোমারে আগামী 5 বছর আল্লাহ যদি তৌফিক দেন এবং বিএনপি ক্ষমতায় আসে এবং আমি আপনাদের প্রতিনিধি হতে পারি, তাহলে কোনো রাস্তা কাঁচা থাকা উচিত না। যেই রাস্তা হোক সেটা, কোনো রাস্তাই ডোমারে কাঁচা থাকা উচিত না। আমরা যেমন একটা সময় বলেছিলাম 1994 সালে বেগম খালেদা জিয়াকে আমরা গোমনাদিতে এনেছিলাম, তখন বলেছিলাম নীলফামারী ডিস্ট্রিক্টের জন্য আপনি বিদ্যুৎ করে দেন। পল্লী বিদ্যুৎ কিন্তু উনি তখন স্যাংশন করেছিলেন। আজকে কি ডোমারে কোনো জায়গা আছে যেখানে বিদ্যুৎ নাই? আছে না? কেমন করে হলো ওটা? 30 বছর লেগেছে হয়তো, বা 25 বছর লেগেছে, কিন্তু সেটাই বাস্তবতা। আপনাদেরকে আজকে বলে যাচ্ছি যে ইনশাল্লাহ ডোমারেও কোনো কাঁচা রাস্তা থাকবে না ইনশাল্লাহ। এবং আমি চাই না যে ডোমারে কোনো অশিক্ষিত মানুষ বসবাস করুক। যদি উনি বয়স্কও হয়, আমাদের দায়িত্ব সেটা তাদেরকে শিক্ষা দেওয়া, বেসিক শিক্ষা দেই আমরা। শিক্ষাই আমাদের একমাত্র ওয়ে উপরে ওঠার। তো শিক্ষার উপরে জোর দিই। অনেক শিক্ষক আছেন হয়তো বা এখানে, আমরা আমাদের দলের লোকদেরকেও আমি কাজে লাগাতে চাই, ওনাদেরকে দিয়েও আমি শিক্ষকতার মানে বেসিক অক্ষর জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করাবো ইনশাল্লাহ। বাট আজকের এই প্রোগ্রামের জন্য ফাইনালি আমি আজকে অনেক কিছু বলতে ইচ্ছা ছিল, কিন্তু আমি একটু দূরে যাব এখন। আবার বলবো, আবার দেখা হবে, আবার বলবো ইনশাল্লাহ। সো আজকে এখানে আপনাদেরকে ছেড়ে দিয়ে অনেক রাত হয়েছে। আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা কেউ যাবেন না, আমাদের সভাপতির বক্তব্য